মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তিগুলোকে নথিভুক্তিকরণ করতে হবে। ওয়াকফ সম্পত্তিগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ফিরহাদ হাকিমরা, এদিকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যে নিজেকে মৌলানা বলে দাবি করেন, তারা তো রেড়ে করে উঠেছিলেন যে আমাদের মুসলমানদেরকে নিয়ে আমরা খুব ভাবিত, আমরা খুব চিন্তিত, আমরা খুব আতঙ্কিত, আমরা খুব উদ্বিগ্ন। তাহলে সেই নেতাগুলো, মুসলিম প্রেমী নেতাগুলো, তৃণমূল কংগ্রেসের মুসলিম মুখগুলো কোথায় গেল? যাদেরকে রেখে সামনের সাইডে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটগুলো আদায় করার চেষ্টা করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায়? আপনারা কেন নীরব? কত টাকা নিয়ে নীরবে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরকে ব্যবহার করছেন। মুসলিম মুখগুলোকে সামনে রেখে মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা তৃণমূল কংগ্রেস, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো আমরা কিন্তু মুসলিম প্রেমী, আমরা কিন্তু মুসলমানদের ভালো চাইছি, ভালো ফর পিজিএস। প্রত্যেকটা জেলার মুসলমান সম্প্রদায় মুক্ত মানুষরা তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন, বুঝে গেছেন যে আসলে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ক্ষতি চান, মুসলমানদের শত্রু, বুঝতে পেরে গেছে। তারা বলছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মারা গেছেন, আসলে পাপীরা সহজে মারা যায় না। মুসলিম মুখগুলোকে এখন অন্তত শীত ঘুমেতে পাঠিয়ে দেওয়া হোক, হতে পারে, আমার আশঙ্কা, আমার ধারণা, হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ এই তৃণমূল কংগ্রেসের আমলে হবে না এমন কিছু নেই। মুসলমানদেরকে ব্যবহার করছেন তৃণমূল কংগ্রেস, মুসলিমদেরকে ভোট বাক্স হিসেবে, ভোটের যন্ত্র হিসেবে ব্যবহার করছেন, ব্যবহার করে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, পার করছেনও। আর সেগুলোকে মুসলিম নেতাগুলো, ফিরহাদ হাকিম থেকে শুরু করে, জাভেদ খান থেকে শুরু করে, কাসেম সিদ্দিকী থেকে শুরু করে, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে সেই বলির পাঠা হচ্ছেন এবং মুসলমানগুলোকে তাদের মধ্যে করে টানার চেষ্টা করে। কাসেম সিদ্দিকী যে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস দল করলে বা সমর্থন করলে তাদের কবর দিতে, তাদেরকে মারা গেলে জানাজার নামাজ পড়া যাবে না। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ওয়াকফ নিয়ে গুলুগুলি করবেন না, আমি এখানে আছি, দেখে নেব বিষয়টা। অবশ্যই দেখলাম নবান্ন থেকে নির্দেশ, 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত রকম নথি ওয়াকফের উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে আন্দোলন করুন। আর কালকের বা গত পরশু দিনের যে নোটিফিকেশানটা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, ওই নোটিফিকেশান কিন্তু দিল্লি থেকে কিন্তু আসেনি। পশ্চিমবঙ্গের ডিএমগুলোকে নথিভুক্তিকরণের যে নির্দেশ দেওয়া হয়েছে ওয়াকফ সম্পত্তি, এই নোটিশ কিন্তু দিল্লির সরকার পাঠাননি, ইউপির সরকার কিন্তু পাঠাননি। এই নোটিশ কিন্তু আসামের সরকার, ছত্তিশগড়ের সরকার, রাজস্থানের বিজেপি সরকার কিন্তু পাঠাননি। এই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পরিচালনাধীন বা নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকার, রাজ্য সরকার। সুতরাং আমরা শুরু থেকেই বলেছি, বিশেষ করে আমি শুরু থেকেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ একটা আর মুখোশ হচ্ছে আর একটা। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের শুরু থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা কথা উনি মিথ্যা কথা বলেন। ওনার মিথ্যা কথার রথে চড়ে উনি দিনরাত ঘুরে বেড়ান এবং রাজনৈতিক জীবনের যে সূচনা হয়েছে, ব্যক্তি জীবন যেমন জন্মগ্রহণ করি আমরা, ওনার তো রাজনৈতিক জীবনের যখন জন্ম হয়েছে তখন উনি হচ্ছেন মিথ্যার গর্ভে, মিথ্যাবাদীদের গর্ভে ওনার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে। সুতরাং উনি মিথ্যা কথা বলবেন, এটা অত্যন্ত স্বাভাবিক, এটা খুব প্রত্যাশিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, নতুন কিছু না। আমার যে কথাটা বলার, যে মুসলমানদেরকে যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু করতে দেব না, যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে আমি বেঁচে থাকা অবস্থায় এসআইআর লাগু করতে দেব না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মকর্তারা, বিডিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিএলও পর্যন্ত প্রত্যেকটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মচারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সেই কাজগুলো সম্পূর্ণ করছে। এবং বিএলওদের যে ভাতা, তাদের যে পারিশ্রমিক, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে মেটাবেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এক কথা বললেন মুসলমানদেরকে বা মুসলিমদেরকে, আর কাজে আর একটা জিনিস করছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব পাকা মাথার তো রাজনীতিবিদ নিজেকে মনে করেন, এবং আমরা ওনাকে পাকা মাথার রাজনীতিবিদ বলে মনে করি না। আমি মনে করি উনি একজন ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, একজন কুরাজনীতিবিদ, নিম্ন মেধার, নিম্ন রুচির রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ ওনার প্রত্যেকটা পদক্ষেপে, ওনার প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে, ওনার প্রত্যেকটা রাজনৈতিক পদক্ষেপে উনি মিথ্যা কথা, ছলচাতুরি, ষড়যন্ত্র, কৌশল এবং কুচক্র করে বেড়ান। সেই জন্য আমরা দেখলাম যে গতকাল বা গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তিগুলোকে নথিভুক্তিকরণ করতে হবে। আসলে এই নির্দেশের মধ্যে দিয়ে ওয়াকফ সম্পত্তিগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। যারা প্রকৃত অর্থে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন,
এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, সেই মামলা বর্তমানে বিচারাধীন এবং সেই মামলার কিছু কিছু দিকে অনারেবল সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। আর এই আন্দোলন করতে গিয়ে, ওয়াকআপ আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার নির্দেশ মতো মুর্শিদাবাদের জেলার পুলিশ এবং মুর্শিদাবাদ থানার বিভিন্ন থানার পুলিশ মুর্শিদাবাদের প্রায় 600 জনের মতো ওপরে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে, যুবক যুবতীদেরকে, ইয়াং ছেলেমেয়েদেরকে জেলের মধ্যে আটকে রেখেছেন মিথ্যা ভারী মামলা দিয়ে, হামলা করে আটকে রেখেছেন। এখানে খুন করে জামিন পেয়ে যাচ্ছে, দাঙ্গা করে জামিন পেয়ে যাচ্ছেন, কেলেঙ্কারি করে জামিন পেয়ে যাচ্ছেন, জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে যাচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাচ্ছেন। কিন্তু ওয়াকআফের জন্য আমাদের সম্পত্তিকে রক্ষা করতে গিয়ে, আটকাতে গিয়ে, আমরা আন্দোলন করতে গিয়ে আমাদেরকে জেল কাটতে হচ্ছে। মুর্শিদাবাদে প্রায় 600 শতাধিক, মানে 600-র উপরে মানুষকে জেলবন্দি করে রাখা হয়েছে। তারা জামিন পাচ্ছে না, জামিন দিচ্ছেন না, কারণ কড়া আইনে মামলা করা হয়েছে, কঠিন আইনে মামলা করা হয়েছে, জামিন পাচ্ছে না। মুসলমানদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর নিজেকে মুসলিম প্রেমী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন, মুসলিম দরদি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা মুখ আছেন, কয়েকটা হাতা আছে। একটা হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী, জুতো চাটা সিদ্দিকুল্লাহ চৌধুরী। কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কথাটা বলতেও খুব খারাপ লাগলো আমার মতো একজন আইনজীবীর মুখ থেকে। কারণ এই জন্যই ওনাকে বললাম জুতো চাটা। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকৃত অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে উনি মন্ত্রী হয়েছেন। আর একটা আছে ফুরফুরা শরীফের পীরজাদা, কি যেন একটা নাম, কাসেম সিদ্দিকী, যে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস দল করলে বা সমর্থন করলে তাদের কবর দিতে, তাদেরকে মারা গেলে জানাজার নামাজ পড়া যাবে না। সেই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে ঢুকলেন। এই কাসেম সিদ্দিকীরা, জাবেদ আহমেদরা, কিমরা, এদিকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যে নিজেকে মৌলানা বলে দাবি করেন, তাদের বক্তব্যটা কোথায়? তারা তো রেড়ে করে উঠেছিলেন যে আমাদের মুসলমানদেরকে নিয়ে আমরা খুব ভাবিত, আমরা খুব চিন্তিত, আমরা খুব আতঙ্কিত, আমরা খুব উদ্বিগ্ন। তাহলে সেই নেতাগুলো, মুসলিম প্রেমী নেতাগুলো, তৃণমূল কংগ্রেসের মুসলিম মুখগুলো কোথায় গেল? যাদেরকে রেখে, সামনের সাইডে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটগুলো আদায় করার চেষ্টা করেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায়? আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি প্রশ্ন করছি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। আমি আশা করি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কান পর্যন্ত, কাসেম সিদ্দিকীর কান পর্যন্ত এই আমার বক্তব্য যদি যায়, ওনারা নিশ্চয়ই উত্তর দেবেন যে আপনারা কেন নীরব, কত টাকা নিয়ে নীরবে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরকে ব্যবহার করছে বলবো না, ওরা নিজেদেরকে ব্যবহার করতে দিচ্ছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাসেম সিদ্দিকী, ফিরহাদ হাকিম, জাভেদ খান, এরা তো মুসলিম মুখগুলোকে সামনে রেখে মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা তৃণমূল কংগ্রেস, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো আমরা কিন্তু মুসলিম প্রেমী, আমরা কিন্তু মুসলমানদের ভালো চাচ্ছি। এ কথাগুলো বলে এদেরকে সামনে রেখে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। আর প্রত্যেকটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুচক্রগুলো, কুষড়যন্ত্রগুলো সফল হন। আগামী 26-এর নির্বাচনে এই কুপরামর্শ, কুষড়যন্ত্র চক্রান্ত আর সফল হবেন না। তার কারণ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা কাতারে কাতারে, লক্ষ লক্ষ, কোটি কোটি, এই যত শতাংশ মুসলমান ভোট পশ্চিমবঙ্গে আছে, মুসলিম ভোট আছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর ভোটটা দেবেন না। কারণ তৃণমূলের যে ছল চাতুরিটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৌশলটা বুঝতে পেরে গেছেন মুসলিমরা। মালদা থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, এদিকে সাউথ 24 PGS, ওদিকে নর্থ 24 PGS, প্রত্যেকটা জেলার মুসলমান সম্প্রদায় মুক্ত মানুষরা তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন, বুঝে গেছেন যে আসলে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ক্ষতি চান, মুসলমানদের শত্রু, বুঝতে পেরে গেছেন। হতে পারে স্বাভাবিক, আমারও মনে হচ্ছে যে হয়তো উনি যদি থাকতেন তাহলে আন্দোলন করতেন বা কোনো মন্তব্য করতেন। তাহলে উনি যে এখন কোনো মন্তব্য করছেন না, হয়তো হারিয়ে যেতে পারেন, নিখোঁজ হয়ে যেতে পারেন, মারা হয়তো যাননি। কারণ একটা রাজ্যের মন্ত্রী মারা গেলেন নিশ্চয়ই খবর হতো, মারা নিশ্চয়ই যাননি, হয়তো নিখোঁজ হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুম করে দিতেও পারেন, যে মুসলিম মুখগুলোকে এখন অন্তত শীত ঘুমেতে পাঠিয়ে দেওয়া হোক, হতে পারে। আমার আশঙ্কা, আমার ধারণা, হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ এই তৃণমূল কংগ্রেসের আমলে হবে না এমন কিছু নেই। তৃণমূল কংগ্রেসের আমলে যেমন বিচারপতিদের ঘরেতে পোস্টার সাটানো হয়, এজলাসে যেমন হামলা করা হয়, তৃণমূলপন্থী আইনজীবীরা গিয়ে হামলা করেন, তৃণমূলীদের একটাই পরিচয়, তার তৃণমূলী।
সুতরাং এই তৃণমূলের আমলে সব কিছুই হয় না এমন কিছু না। আমার বক্তব্য, আমার প্রশ্ন, আমার আশঙ্কা, আমার উদ্বিগ্নতার জায়গা, আমার চিন্তার জায়গাটা যে মুসলমানদেরকে ব্যবহার করছেন তৃণমূল কংগ্রেস, মুসলিমদেরকে ভোট বাক্স হিসেবে, ভোটের যন্ত্র হিসেবে ব্যবহার করছেন, ব্যবহার করে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, পার করছেনও। আর সেগুলোকে মুসলিম নেতাগুলো ফিরহাদ হাকিম থেকে শুরু করে, জাভেদ খান থেকে শুরু করে, কাসেম সিদ্দিকী থেকে শুরু করে, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে সেই বলির পাঠা হচ্ছেন এবং মুসলমানগুলোকে তাদের মধ্যে করে টানার চেষ্টা করছেন। আমি